আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বাংলাদেশ সরকারের উপদেষ্টা। সমালোচনা যেন তার পিছু ছাড়ছেই না। তার এবং তার বাবাকে কেন্দ্র করে একের পর এক সমালোচনা, এবং সেই সমালোচনায় পিষ্ট হবার পরেও যখন চতুর্দিক থেকে দাবি উঠছে যে এরকম সমালোচিত একজন ব্যক্তি সরকারের উপদেষ্টা হিসেবে থাকার নৈতিক অধিকার রাখেন কিনা, সেই সময়েও কিন্তু এই ব্যাপারে সরকারের কোনো কথা আমরা শুনছি না, কিংবা তার পক্ষ থেকেও কোনো পজিটিভ কথা শুনছি না। এবার যে সমালোচনাটা সামনে আসলো সেটা আপনারা ইতিমধ্যে সবাই জানেন। বাংলাভিশন মুরাদনগরের যে একই পরিবারের ৩ জন হত্যাকাণ্ড, সেই ঘটনা এবং অন্যান্য ঘটনার সঙ্গে স্কুলের মুরাদনগরের যে স্কুলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা প্রধান শিক্ষক, সেই স্কুলের সহকারী শিক্ষিকা, একজন সনাতন ধর্মাবলম্বী শিক্ষিকা, তাকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। রুমের মধ্যে নিয়ে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, মারধর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মব তৈরি করা হয়েছে, তাকে সারা এলাকা ঘোরানো হয়েছে, এরকম নানা অভিযোগ উঠেছে। সেই স্কুলের এক সময়ের গভর্নিং বডির যিনি প্রধান ছিলেন, তার বিরুদ্ধে তাকে শায়েস্তা করার জন্য তার বিরুদ্ধে শীর্ষ সন্ত্রাসীর তকমা লাগিয়ে তাকে ফেরারি করার অভিযোগও রয়েছে। এরকম নানা অভিযোগে বিদ্ধ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা। এর আগে আমরা দেখেছি যে ছেলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা হওয়া সত্ত্বেও সেই একই মন্ত্রণালয়ের তিনি যে কর্মকাণ্ড করার চেষ্টা করেছেন, লাইসেন্স নিয়েছেন, সেই লাইসেন্স পরবর্তীতে আবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরি বলেছেন, বাবা না জেনে ভুল করেছে, এরকম কথা, নানা রকমের কথা। বিমানবন্দরে অস্ত্র কেলেঙ্কারি, অনেক সমালোচনায় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে পড়তে দেখা গেছে। এছাড়াও নানাভাবে তার পিএস, এপিএসের দুর্নীতি, 300-350 কোটি টাকার মালিক হয়ে যাওয়া, গাজীপুর সিটি কর্পোরেশনের নিয়োগ বাণিজ্য, এরকম নানা, ঢাকা সিটি কর্পোরেশনে, 2 সিটি কর্পোরেশনে, বিশেষ করে উত্তর সিটি কর্পোরেশনে কাউন্সিলরদের জায়গায় প্রশাসক বসানোর জন্য সেখানে একটা বাণিজ্য, এরকম নানা অভিযোগ বিভিন্ন সময় শোনা গেছে। কিন্তু কোনো অভিযোগেরই ভিত্তি আছে কি না, অভিযোগগুলো সত্য নাকি মিথ্যা, এরকম কোনো পদক্ষেপ সরকারের পক্ষ থেকে ইনভেস্টিগেশনের কোনো দৃষ্টান্ত আমরা দেখিনি। এবার যেটা ঘটল, বাংলাভিশনের রিপোর্টে যে চিত্র বাংলাভিশন তুলে আনলো, তারপরে প্রশ্ন উঠেছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে তার উপদেষ্টা পদে রাখা নৈতিকভাবে ঠিক হচ্ছে কিনা। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যথারীতি এই অভিযোগ অস্বীকারও করেছেন। কি হচ্ছে তাকে ঘিরে, বাংলাভিশন কি চিত্র তুলে আনলো, তার পরিপ্রেক্ষিতে এরপরে কি ঘটবে, সে আলোচনা করার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাপারে, তাকে কেন্দ্র করে নতুন করে একটা মহা কেলেঙ্কারির রিপোর্ট বাংলাভিশন তাদের একটা স্পেশাল নিউজে প্রায় আধা ঘন্টা ব্যাপী একটা ক্রাইম শোতে তুলে এনেছে। মুরাদনগরে কি ঘটছে সেই ঘটনাবলী। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পিতা ফোনে বলেছেন যে তিনি ওই ঘটনা যখন ঘটে তখন তিনি ঢাকায় ছেলের বাসায় ছিলেন এবং ছেলে তখন তুরস্ক সফরে ছিলেন, সুতরাং আমাদের এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত হওয়ার কোনো কারণই নেই। মজার ব্যাপার হচ্ছে যে অভিযোগে যে কথাটা বলা হচ্ছে সেটা খুবই গুরুতর। অনেকগুলো কথাই বলা হয়েছে। একটা অভিযোগ খুবই গুরুতর, স্থানীয় ইউপি চেয়ারম্যান সারা দেশে সরকার বিজ্ঞপ্তির মাধ্যমে, প্রজ্ঞাপনের মাধ্যমে সারা দেশের চেয়ারম্যানদের পদ খালি করে দিয়েছে, এটাই আমরা জানি। কিন্তু গণমাধ্যম বলছে, বিভিন্ন গণমাধ্যমের পরে এবার বাংলাভিশনও বলছে যে সেখানকার স্থানীয় চেয়ারম্যান এখনও বহাল তবিয়তে আছেন, সেটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তার পিতার কল্যাণে, এবং সেই চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা, এমন তথ্যও বলা হচ্ছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে সেখানে তার বাবার মাধ্যমে, এমন অভিযোগ তুলে আনা হয়েছে। এবং সেই চেয়ারম্যানের সঙ্গে আসিফের বাবার ঘনিষ্ঠতাও বিভিন্নভাবে প্রমাণ করার চেষ্টা
চেষ্টা করেছে বাংলাভিশন। বাংলাভিশন তুলে এনেছে সেই স্কুলের এক শিক্ষিকা, যে স্কুলে তিনি প্রধান শিক্ষক, তার বাবা প্রধান শিক্ষক, সেই স্কুলের শিক্ষিকা, একজন হিন্দু শিক্ষিকা, তাকে অফ ডের দিনে তিনি স্কুলে ডেকে নিয়ে এসে, মিটিংয়ের অজুহাতে ডেকে নিয়ে এসে তার উপরে মব, সাজানো মব তৈরি করেছেন এবং সেই মবের নেতৃত্ব দিয়েছেন তিনি। তাকে একটা রুমে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, তারপরে সারা গ্রাম ঘোরানো হয়েছে। এরকম ঘটনা বাংলাভিশন বলার চেষ্টা করেছে। বাংলাভিশন আরেকটা তথ্য বলার চেষ্টা করেছে, সেটা হচ্ছে যে সেটা সম্ভবত 2014 সালের দিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা তখনও প্রধান শিক্ষক ছিলেন, তার বিরুদ্ধে নানা অভিযোগের কারণে গভর্নিং বডি তাকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছিল। সাময়িকভাবে যখন অব্যাহতি দিয়েছিল তখন এই শিখা রানী অথবা শিখা দাস, পুরো নামটা এই মুহূর্তে খেয়াল করতে পারছি না, উনাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার দায়িত্ব দেয়া হয়েছিল। বাংলাভিশন বলার চেষ্টা করছে যে সেই রাগ এতদিন পরে সময় বুঝে যখন সুযোগ পেয়েছে সেই রাগ তোলার চেষ্টা করেছে। আবার নানা দুর্নীতির অভিযোগে সেই যে সাময়িকভাবে অব্যাহতি দেয়া, সেই সময় যিনি গভর্নিং বডির প্রধান ছিলেন, সেই গভর্নিং বডির প্রধান কেন এই কাজ করলেন, সেই কারণে এতদিন পরে এসে গভর্নিং বডির সভাপতি যিনি ছিলেন, ব্যবসায়ী, খুবই ভালো পরিবারের একজন মানুষ, তার ছেলেমেয়েরা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় এস্টাবলিশড, তাকে শীর্ষ সন্ত্রাসীর তকমা দিয়ে জেল খাটানো হয়েছে, তাকে ফেরারি করা হয়েছে, জেল থেকে মুক্তির জন্য 30 লক্ষ টাকা নেওয়া হয়েছে। তারপরেও তিনি বাড়িতে যেতে পারছেন না, বৃদ্ধ মায়ের দেখাশোনা করতে পারছেন না, এরকম কথা তিনি নিজেই বাংলাভিশনের ক্যামেরায় সাক্ষাৎকারে বলেছেন। এবং ওই নির্যাতিতা শিক্ষিকা তিনিও বাংলাভিশনের ক্যামেরায়, অন ক্যামেরায় সেই সব কথা বলেছেন এবং অভিযোগগুলো করেছেন। অর্থাৎ যে এছাড়া নানা ব্যাপারে পুকুর দখল, মাছ শিকার করা, এটা ওটা নানা কিছু বাংলাভিশন তুলে আনার চেষ্টা করেছে, যেগুলোর সাক্ষী হিসেবে তারা বিভিন্ন জনের সাক্ষ্যও তুলে এনেছে। আলোচিত যে ট্রিপল মার্ডার, সেই ট্রিপল মার্ডার যারা ঘটিয়েছে, যে চেয়ারম্যানের নেতৃত্বে ঘটানো হয়েছে, সেই চেয়ারম্যানকে শেল্টার দেওয়ার কারণে এখন পর্যন্ত প্রধান আসামি হওয়া সত্ত্বেও তার গ্রেপ্তার না হওয়া, পুলিশের সামনেই সেই হত্যাকাণ্ড ঘটানোর, এরকম নানা অভিযোগ উঠে এসেছে। অভিযোগগুলো খুবই গুরুতর, অভিযোগগুলো খুবই মারাত্মক। এই অভিযোগগুলো যদি সত্য হয় তাহলে খুবই বাজেভাবে আইনের শাস্তি বরণ করতে হতে পারে পিতা পুত্রকে। সেই ব্যাপারটা যখন রয়েছে তখন বাংলাদেশ সরকারের আমার মনে হয় যে ভেবে দেখা উচিত যে উপদেষ্টাদের এত উপদেষ্টা, 20-25 জন উপদেষ্টা রয়েছেন, সেই উপদেষ্টাদের মধ্যে কারো নামে এত অভিযোগ শোনা যাচ্ছে না। শুধুমাত্র অভিযোগ, নানা রকমের অভিযোগ, বারংবার অভিযোগ শুধুমাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাপারে কেন আসছে, কেন সরকার সেটা খতিয়ে দেখছে না। অনেকে বিভিন্নভাবে লেখালেখি করছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাভিশনের এই ভিডিওটা ভাইরাল হয়েছে। সেখানে অনেকে দাবি তুলছেন যে এই উপদেষ্টাকে এখনই সরকার থেকে বাদ দেওয়া উচিত। সরকার যদি তার ক্লিন ইমেজ রাখতে চায় তাহলে তাকে বাদ দেওয়া উচিত। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভিন্ন কথা বলছেন যে এটার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, এটা সাজানো নাটক, এটা একটা ষড়যন্ত্র। এবং বাংলাভিশন যেহেতু তিনি এটা বলার চেষ্টা করেছেন যে তথ্যটা ঠিক নয়, তিনি বলেছেন ইশরাক হোসেন বাংলাভিশন দখল করে এখন তার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এই তথ্যটা ঠিক নয়। ইশরাক হোসেন বাংলাভিশন দখল করেননি। ইশরাক হোসেনের পিতা মরহুম সাদেক হোসেন খোকা বিএনপির ডাকসাইটে নেতা এবং বীর মুক্তিযোদ্ধা। আমরা সবাই জানি বাংলাভিশন তার প্রতিষ্ঠিত চ্যানেল এবং মূল মালিকানা, বেশিরভাগ মালিকানা সাদেক হোসেন খোকার। সুতরাং এই উত্তরাধিকার সূত্রে ইশরাক এই চ্যানেলের মালিক। ইশরাকের আর এক ভাই এই চ্যানেলের এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন এই মুহূর্তে। সুতরাং এই চ্যানেল দখল করে ইশরাক এরকম প্রোপাগান্ডা ছড়াচ্ছে। উপদেষ্টা
উপদেষ্টা আসিফের এই অংশটুকু, তার ভাষণের এই অংশটুকু সত্য নয়। আমার মনে হয় যে তথ্যের ঘাটতি রয়েছে তার। ওদিকে সার্জিসরা ফেসবুকে পোস্ট দিয়ে এক ধরনের হুমকি দিচ্ছে যে এটা মেনে নেওয়া হবে না, জুলাই অভ্যুত্থানের পরে অভ্যুত্থানের নায়কদের নিয়ে এই ধরনের প্রোপাগান্ডা এগুলো মেনে নেওয়া হবে না। অর্থাৎ এটা নিশ্চিত করেই বলা যায় যে চ্যানেলটা যদি বাংলাভিশন না হতো, চ্যানেলের মালিক যদি সাদেক হোসেন খোকা কিংবা ইশরাক হোসেন না হতেন, এবং চ্যানেলের মালিকের ব্যাকগ্রাউন্ড যদি বিএনপির রাজনীতি না হতো, বিএনপি যদি এই মুহূর্তে সবথেকে শক্তিশালী দল না হতো, তাহলে বাংলাভিশনে মবের ঘটনা আমরা হয়তো দেখতে পেতাম। সেরকম উগ্র পোস্টও আমরা দেখেছি। কিন্তু মূল ব্যাপার হচ্ছে যে এত অভিযোগ হচ্ছে, আমার মনে হয় যে নৈতিকভাবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো যে মিথ্যা এটা প্রমাণ করার জন্য হলেও তার উপদেষ্টার জায়গা থেকে সরে আসা উচিত, সরে এসে নিরপেক্ষ তদন্তের সুযোগ করে দেওয়া উচিত এবং তার ক্লিন ইমেজ প্রতিষ্ঠিত করা উচিত যে আমি দোষী না, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র তত্ত্ব বাংলাদেশে যে নতুন কিছু নয়, ষড়যন্ত্র হতেই পারে, কিন্তু বাংলাভিশনের সর্বশেষ যে অনুষ্ঠান, ইনভেস্টিগেশন যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের যেভাবে ঘটনাগুলোকে তুলে আনা হয়েছে এবং সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে, তাতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার জন্য এটা খুবই কষ্টকর হবে এটা প্রমাণ করার যে এটা মিথ্যা। তারপরেও আমরা চাই যে উপদেষ্টার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা প্রমাণিত হোক, বাংলাদেশ সরকারের কোনো উপদেষ্টা কলঙ্কিত হন, এটা আমরা চাই না। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবার সঙ্গে টেলিফোনে বাংলাভিশন কথা বলেছে, সেই টেলিফোন আলাপও সংযোগ করেছেন তারা, এবং সেই টেলিফোন আলাপেও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পিতাকে অনেকটা মানে রাগান্বিত কণ্ঠে কথা বলতে শোনা গেছে। যারা এগুলোর সাক্ষী দিয়েছে, যারা তাদের বিরুদ্ধে অভিযোগ করেছে, তাদের অভিযোগ মিথ্যা প্রমাণ করে তাদের দেখে নেবেন, এরকম কথাও কিন্তু তার মুখ থেকে আমরা শুনেছি। সুতরাং বিষয়টা খুব সহসা সুরাহা হচ্ছে না। এবং যখন আমরা আলোচনা করছি যে বিভিন্নভাবে আলোচিত হচ্ছে যে বাংলাদেশের গণমাধ্যমগুলো স্বাধীনতা ভোগ করতে পারছে না, নানাভাবে সরকারের উপদেষ্টাদের চাপে রয়েছে বাংলাদেশের গণমাধ্যমগুলো, তখন বাংলাভিশন এরকম একটা সাহসী ইনভেস্টিগেশন রিপোর্ট তুলে আনলো। সেটা হতে পারে ইশরাক হোসেনের সঙ্গে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে ব্যক্তিগত ক্ল্যাশ তৈরি হয়েছে ঢাকা দক্ষিণের মেয়র ইস্যুকে কেন্দ্র করে, সেটার একটা প্রতিফলন এটা হতে পারে, হতেই পারে, না হওয়ার কোনো কারণ নেই। কিন্তু দেখতে হবে যে এই ইনভেস্টিগেশনটা সত্য নাকি মিথ্যা। যদি বাংলাভিশন মিথ্যা প্রোপাগান্ডা করে, তাহলে বাংলাভিশনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতেই পারে। কিন্তু যদি সত্য হয়, তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিংবা তার পিতার শাস্তি কি হবে? সরকারে থেকে তারা নিরপেক্ষ তদন্তের সুযোগ কি দেবেন? এই প্রশ্নগুলো চতুর্দিকে ঘুরপাক খাচ্ছে। আমার মনে হয় যে প্রফেসর ইউনূসের যে ক্লিন ইমেজ, সেই ক্লিন ইমেজ প্রতিষ্ঠিত করার জন্য বারবার যার বিরুদ্ধে অভিযোগ আসছে তার ব্যাপারে ভাবার সময় এসে গেছে। এই ব্যাপারগুলোকে যদি ছেলে খেলা করা হয়, আবার তার বাবা এ কথাও বলেছেন যে আসিফ এলাকায় এমপি নির্বাচন করবে, সেই কারণে এলাকার লোক তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যেন সে এমপি নির্বাচন করতে না পারে। সেখানেও একটা প্রশ্ন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এমপি নির্বাচন কিভাবে করবেন? তিনি তো সরকারে আছেন, তিনি তো সরকার থেকে পদত্যাগ করেননি। তার মানে কি সমস্ত মেকানিজম কমপ্লিট করে ঠিক নির্বাচনের তফসিল ঘোষণার পরে কিংবা তফসিল ঘোষণার আগের দিন তিনি পদত্যাগ করে এনসিপিতে যোগ দিয়ে নির্বাচনের কার্যক্রমে নেমে পড়বেন? সেরকম ঘটনা কি আমরা দেখতে চলেছি? সেটাও যদি হয়, এই সরকারের ভাবমূর্তির জন্য সেটা মারাত্মক ক্ষতির কারণ হবে। চারিদিকে আলোচনা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছে, এবং আলোচনা যখন তীব্র অবস্থানে চলে গেছে, নানাভাবে বিশ্লেষণ চলছে, তখন গণমাধ্যম সেই ব্যাপারটা যখন তুলে আনে এবং আলোচনার বিষয়বস্তু তৈরি করে, গণমাধ্যম যখন তার সংবাদের শিরোনাম করে, তখন বুঝতে হবে যে বাংলাদেশে যে মুহূর্তে আলোচিত হচ্ছে বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনতা ভোগ করছে না, বাংলাদেশের গণমাধ্যমকে সরকার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, সেই সময়ে এসেও যখন গণমাধ্যম এরকম বার্তা দিতে চায় যে জুলাই যে সনদ, সেই সনদে যে মতদ্বৈততা তৈরি হয়েছে, মতভিন্নতা তৈরি হচ্ছে, সেটা মূলত নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র,
তখন ব্যাপারটাকে খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করার প্রয়োজন রয়েছে। কি বলছে গণমাধ্যম? আদতেই জুলাই সনদ নিয়ে যে বিরোধপূর্ণ অবস্থা তৈরি হয়েছে সেটার মাধ্যমেই কি নির্বাচন পিছিয়ে দেওয়ার সর্বশেষ কৌশল অবলম্বন করা হচ্ছে? একটু আলোচনা করে বোঝার চেষ্টা করব। যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম নির্বাচন পিছিয়ে দেওয়ার আয়োজন চলছে কিনা, জুলাই সনদকে নিয়ে যে মতবিরোধ দেখা দিয়েছে সেটাকেই নির্বাচন পিছিয়ে দেওয়ার সর্বশেষ কৌশল হিসেবে ধরে নেওয়া হচ্ছে কিনা সেরকমভাবে একটা প্রশ্ন উত্থাপন হয়েছে গণমাধ্যমে। গণমাধ্যম বাংলা নিউজ 24 এটা নিয়ে একটা পর্যালোচনামূলক একটা রিপোর্ট করার চেষ্টা করেছে। তারা শিরোনাম করেছে, যেটা শিরোনামটা দেখে নিতে পারেন, সেখানে তারা বলছে জুলাই সনদে মতপার্থক্য, নির্বাচন পেছানোর কৌশল। তারা কিন্তু কোনো মানে জিজ্ঞাসাবাদ চিহ্ন, বিস্ময় চিহ্ন কোনো কিছুই ব্যবহার করেনি। তার মানে হচ্ছে তারা কনফিডেন্টলি বলছে যে এটা নির্বাচন পেছানোর কৌশল। নির্বাচন পেছানোর কৌশল কেন? আমরা সারা দেশে নানা ধরনের অস্থিরতা দেখছি। কুমিল্লার মুরাদনগরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভার্সেস বিএনপি, গতকালকে মারামারি হয়েছে, বেধড়ক পিটানোর ঘটনা ঘটেছে। আগের দিন আমরা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ চেয়ে বিক্ষোভ মিছিল দেখেছি। এদিকে মাহফুজ আবদুল্লাহর ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এনসিপি এবং সরকারকে বিব্রতকর বিতর্কিত অবস্থায় ফেলতে শুনেছি। আসিফ নজরুল যখন পাকিস্তানি গণহত্যা পক্ষে এক ধরনের মতামত ব্যক্ত করে বিপদে পড়ে সেই মতামতের জন্য দুঃখ প্রকাশ করছেন। সব মিলিয়ে একটা অস্থির পরিবেশ। এর আগে আমরা গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে আলোচনা হতে দেখলাম যে গোপালগঞ্জের পরিস্থিতিটা এনসিপির অ্যারেঞ্জ করা পরিস্থিতি। তারা নিশ্চিত ছিল যে তারা উস্কানিমূলক বক্তব্য দিলে গোপালগঞ্জে হামলার ঘটনা হবে এবং সেটাকে কাজে লাগিয়ে নির্বাচন পেছানোর আয়োজনটা যেন করা যায়, উচ্ছৃঙ্খল পরিবেশে কিভাবে নির্বাচন সম্ভব সেই কথাগুলো যেন বলা যায়, সেরকম আলোচনাও কিন্তু আমরা সমাজে শুনেছি। কিন্তু এবার জুলাই সনদের খসড়া যখন সরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতরণ করলো, তখন আবার নতুন করে বিতর্ক তৈরি হলো। বিএনপি এই সনদের পক্ষে মোটামুটি অবস্থান ব্যক্ত করেছে। বিএনপি বলেছে এটা মানা যায়, মানার মতো, কিন্তু এনসিপি পরিষ্কার বলে দিয়েছে এটা আমরা গ্রহণ করব না। জামাত বলে দিয়েছে যে এটা বিপজ্জনক, সরকার যেটা বলেছে এটা বিপজ্জনক। কয়েকটি ইসলামী দল এর বিপক্ষে অবস্থান করছে। অর্থাৎ জামাত, এনসিপি এবং কয়েকটি ইসলামী দল, যে জোটটা আমরা একটা সমাবেশের মাধ্যমে দেখেছিলাম, যে জোটের অস্তিত্বটা আমরা দেখেছিলাম, সেই জোটটা এটাকে গ্রহণ করছে না। তাহলে কি এটাকে কেন্দ্র করেই একটা নতুন আন্দোলনের পথ তৈরি করা হচ্ছে? একটা নতুন আন্দোলনের দিকে দেশ যাচ্ছে? এনসিপির আহ্বায়ক গতকালকেও পদযাত্রায় বলেছেন যে 3 তারিখে নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণা করা হবে। আক্তার হোসেন, যিনি এনসিপির সদস্য সচিব, তিনি বলেছেন জুলাইয়ের ঘোষণাপত্র জুলাই মাসেই বাস্তবায়ন করতে হবে। সেই ক্ষেত্রে তো আর তো সময় নেই, আজকেই জুলাই মাসের শেষ দিন, আজকের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব নয়। তার মানে হচ্ছে যে জুলাইয়ের ঘোষণাপত্র 3 তারিখে শহীদ মিনার থেকে এনসিপি ঘোষণা করতে পারে এবং সেটার পরিপ্রেক্ষিতে এরকম ঘোষণা উঠতে পারে যে আমাদের ঘোষিত এটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা শহীদ মিনার থেকে সরব না, আমরা শহীদ মিনার থেকে উঠব না। তাহলেই তো পরিস্থিতিটা পাল্টে গেল। পরিস্থিতি পাল্টে যখন যাবে তখন সরকার এটা মানতেও এক ধরনের বাধ্য হবে, আবার মানতেও পারবে না বিএনপির অমতের কারণে। এরকম দ্বৈত অবস্থানে চলে যাবে সরকার। কোনটা সিদ্ধান্ত নেবে? একটা মানে জঘন্য রকমের একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে। আবার আমরা গতকালকে বিএনপির এক নেতা চেয়ারপারসনের উপদেষ্টাকে বলতে শুনেছি যে ফেব্রুয়ারির পরে নির্বাচন করার চেষ্টা করলে কিংবা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে এই সরকার থাকবে না। তার মানে হচ্ছে যে বিএনপির তরফ থেকেও নির্বাচন না হলে এক ধরনের আন্দোলনের হুমকি রয়েছে। বিএনপি সম্ভবত সেই আন্দোলনের দিকে যাবে না কিংবা যেতে পারবে না, সেরকমটাই তাদের বিভিন্ন আচরণে মনে হয়েছে শীর্ষ নেতাদের। কিন্তু এনসিপি, জামাত ইসলাম সহ ইসলামী দলগুলো যদি
এই আন্দোলনে বসে পড়ে যে এই জুলাই সনদ আমরা যেটা ঘোষণা করলাম, সরকার যেহেতু বাস্তবায়ন করতে পারেনি, আমরা ঘোষণা করলাম এটাকে সংবিধান আকারে গ্রহণ করতে হবে, এটাই এখন আইন হবে, এই আইনের পরিপ্রেক্ষিতেই নির্বাচন হবে, সব কিছু এখন থেকেই যেটা বলা হয়েছে যে জুলাই ঘোষণাপত্রে স্বাক্ষর করার দিন থেকেই এটা বাস্তবায়ন করতে হবে, এটা আইনে পরিণত করতে হবে। কিন্তু তাদের রাজনৈতিক প্রজ্ঞা কতটুকু সেটাও একটা বড় প্রশ্নের সম্মুখীন হয়েছে যে কোনো কিছুই সংবিধানের মাধ্যমে সংবিধানকে বাইপাস করে বাস্তবায়ন করা সম্ভব নয়। অনেক কিছুই রয়েছে যেটা সংবিধানে অন্তর্ভুক্ত, আর সংবিধান সংশোধন করতে গেলে সংসদ লাগবে, সংসদের ভোট লাগবে, সংসদ নেই, তাহলে সংবিধান পরিবর্তিত কিভাবে হবে? একমাত্র উপায় আছে জরুরি অবস্থা জারি করে সংবিধান ফেলে দিয়ে অন্যভাবে দেশ চালানো, বিপ্লবী সরকারের দেশ চালানো। কিন্তু বিপ্লবী সরকারও গঠিত হয়নি গত বছর যখন এই সরকার গঠিত হয়। সুতরাং বহু সংকট রয়েছে। সংসদ ছাড়া সংবিধানের সাংবিধানিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলো কাটাছেড়া করার মতো কোনো ওয়ে নেই। এই ওয়ে যখন নেই, তখনই একটা পরিস্থিতি সৃষ্টি হবে যে আমরা সংবিধান মানি না, যে কথাটা বারবার বলা হচ্ছিল যে এই মুজিববাদী সংবিধান আমরা মানি না, এটা ছুঁড়ে ফেলতে হবে, এটার কবর রচনা করে আমরা নতুন সংবিধান তৈরি করব। সেই পথেই যখন যাওয়ার অভিপ্রায় ব্যক্ত হবে এবং একটা জায়গায় বসে পড়া, যেটা আমরা এর আগে দেখেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে শাহবাগে তারা বসে পড়েছিল, তারা যমুনার সামনে বসে পড়েছিল এবং 2 দিনের মধ্যেই সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দিয়েছিল। এরকম পরিস্থিতি আবারও তৈরি হতে পারে এবং সেই পরিস্থিতি তৈরি হলে সত্যি সত্যি নির্বাচন পিছিয়ে যাবে, নির্বাচনের দিকে যাওয়া হবে না। এবং এমন পরিস্থিতিও হতে পারে যদি আন্দোলনটা দ্বিমুখী হয়, যে এনসিপি জামাতের নেতৃত্বে একটা আন্দোলন হচ্ছে, বিএনপির নেতৃত্বে আরেকটা আন্দোলন হচ্ছে। দ্বিমুখী যদি আন্দোলন হয় তাহলে পরিস্থিতি সহিংসতার দিকে যাবে। এই সরকার হয়তো ফাংশন করতে পারবে না, নতুন আরেকটা সরকারের সৃষ্টি হতে পারে, সব কিছুই হতে পারে। এবং গণমাধ্যম যেভাবে বিশ্লেষণ করছে, জামাত, এনসিপি এবং বিএনপির অবস্থান ব্যাখ্যা করেছে তারা এই রিপোর্টে, অবস্থান ব্যাখ্যা করে যেটা বলার চেষ্টা করেছে যে এই যে ভিন্ন ভিন্ন অবস্থান, এই ভিন্ন ভিন্ন অবস্থানই বলে দেয় যে এটার মাধ্যমে নির্বাচন পিছিয়ে দেওয়ার কৌশলের দিকেই যাচ্ছে একটা পক্ষ। সেই পক্ষ কারা সেটা সহজেই অনুমান করা যায়। এই সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে কাদের লাভ কাদের ক্ষতি, সেটাও একটা বড় বিষয়। আবার এমন আলোচনাও রয়েছে যে এই সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে বেশি অজনপ্রিয় হবে, এই সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে বেশি দিন অতিবাহিত হবে আওয়ামী লীগের পতনের, ততদিনে আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো মানুষ ভুলে যাবে এবং এই সরকার অজনপ্রিয় হতে থাকার ফলে মানুষের মধ্যে একটা ফিলিংস কাজ করবে যে এই সরকারের চাইতে আওয়ামী লীগই ভালো ছিল। সেই ফিলিংসের কারণেই আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়বে, এই সরকারের জনপ্রিয়তা কমবে এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগেরও এক ধরনের লাভ হবে যদি নির্বাচন পিছিয়ে যায়। এই আলোচনাও অনেকে করেন। কোন আলোচনাটা বাস্তবসম্মত, কোন আলোচনাটা সত্য, কোন আলোচনাটা আদতে বাস্তবায়িত হবে, সেটা হয়তো সময়ই বলে দেবে। তবে বর্তমান পরিস্থিতি যেটা বলছে সেটা হচ্ছে 3 তারিখের পরে, আগস্টের 3 তারিখের পরে রাজনৈতিক পরিস্থিতি অস্থিরতার দিকেই যেতে চলেছে। যে আলোচনাটা হচ্ছিল পুলিশের বিশেষ সতর্কতা, যে আওয়ামী লীগ ফিরে আসছে, আওয়ামী লীগ বিভিন্ন জায়গায়, আমার দেশ পত্রিকা দেখলাম যে আওয়ামী লীগ সম্পর্কে তারা রিপোর্ট করেছে যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ট্রেনিং নিচ্ছে, ভারতেও নাকি ট্রেনিং নিচ্ছে। এই ধরনের ফালতু গুজব আলোচনার আসলে কোনো ভিত্তি নেই, কারণ আওয়ামী লীগ ওই শক্তি সঞ্চয় করতে পারেনি যে তারা গেরিলা ট্রেনিং নেবে, ট্রেনিং নিয়ে তারা এক ধরনের বৃষ্টি পরিবেশ তৈরি করবে। সেরকম শক্তি, রাজনৈতিক শক্তি এখনো আওয়ামী লীগ ফিরে পেয়েছে বলে আমি অন্তত মনে করি না। সুতরাং যদি বিভেদ তৈরি হয়, যদি সংঘাত তৈরি হয়, তাহলে আওয়ামী লীগ বাদ দিয়ে যে পক্ষগুলো আছে সেই পক্ষগুলোই 2-3টা ভাগ হয়ে যেয়ে আবারও একটা সংঘাতময় পরিস্থিতি, আবারও একটা বিভেদের রাজনীতি তৈরি হবে। সেখানে এই সরকারের পতন হওয়ার ঘটনাও ঘটতে পারে, নতুন আরেকটা তত্ত্বাবধায়ক সরকারের আগমন হতে পারে, যে আলোচনাটা বহুজন বহুভাবে বলার চেষ্টা করেছেন। অনেক কিছুই হতে পারে। কি হতে পারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।